আমার এখানে করার কি আছে দাদি? তার ডাবল মিনিং কথাবার্তা আমার ভালো লাগে না। অধিকার নিয়ে আসলে আমি তাকে ফেরাবো না, তবে আমি নিজে যাব না। সত্যি তো ফিরাবি না? তুমি তার হয়ে ওকালতি শুরু করেছো? হ। বলে হাসা শুরু করলো হাফেজা বেগম। দুদিন পর রূপের আকিকা। রায়হান, রাজু, রাসেল সবাই সবার পরিচিত আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছেন। আয়শার অনুমতি নিয়ে এই প্রথম রায়হান তার শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে এসেছে। কিন্তু রায়হান খুবই টেনশনে আছে একটা ব্যাপার নিয়ে। আজ আয়শার সাথে কথা বলতে হবে ভাবছে। রাতে ঘুমানোর আগে রায়হান কথাটা উঠালো। আরমান ভাই একটা কথা বলেছে। উনি একটা জিনিস চায় আমাদের কাছে, হিমের জন্য। বুঝতে পারছো আয়ু উনি কি ইঙ্গিত করেছেন? কি এদিতাকে চাইবে? তাহলে ভালোই হবে। মেয়েকে বিয়ে তো দিতেই হবে, আজ না হয় কাল। হিম প্রফেসর, কাল বলল পিএইচডি করবে দেশের বাহিরে। রাজনীতিতে ওর আগ্রহ নেই, সমস্যা কি তাহলে? রায়হান শোয়া থেকে উঠে বসে পড়ল। এটা কি বললা আয়ু? আম্মা কোনোদিন মানবে এটা? তুমি জানো না আব্বা আর আম্মা কিরকম পাগলামি করেছেন রিস আর দিতুর বিয়ে নিয়ে? আম্মাকে বোঝাতে হবে। সেদিন তোমরা ছিলে না বাসায়। ভাবির একদম মত নেই। আম্মাকে বেশ রাফলি উনি নিষেধ করেছেন এই ব্যাপারে কথা বলতে। ছেলে মেয়ে এখন অ্যাডাল্ট, ছোটবেলার কথা ধরে থেকে লাভ নেই। তুমি কি তোমার মেয়ের চোখের ভাষা বুঝো না আয়ু? ওকে আম্মা এতকাল যে স্বপ্ন দেখিয়ে আসছে সেটার থেকে বের হতে পারবে ও? এজন্যই আমি বারবার নিষেধ করতাম, কিন্তু আমার মেয়েকে আমি চিনি। ভেতরে যেটাই হোক মুখে ততক্ষণ উচ্চারণ করবে না যতক্ষণ না আমরা সম্মতি দিচ্ছি। এজাজের ফোনে একটা আননোন নাম্বার থেকে অনবরত কল আসছে। শেষে বাধ্য হয়ে রিসিভ করলো। ওপাশে কি কথা হলো বোঝা গেল না, তবে শুকনো ঢোক গিলল একটা। এরিসের দিকে তাকিয়ে ইশারা করলো। অফিসের করিডোরে 2 কাপ কফি নিয়ে দু ভাই বসলো। ব্রো, ইউ আর ইন এ ট্র্যাপ। বুঝতে পেরেছি। তোর ধারণা খুলে বল। ওরা জাস্ট ডেমো হিসেবে আমাদের বাসায় ঢুকেছিল, উইদাউট এনি প্রুফ। আর নিখোঁজ 3 জনের সাথে আরও 3 জন আছে। মানে মানে এদের টিম মোটামুটি বেশ বড়, কিন্তু এর থেকেও বের হব কিভাবে সেটা বুঝতে পারছি না। গভর্নমেন্টের সাথে চুক্তি শেষ। আমাদেরকে গভর্নমেন্ট সেদিন এনসিওর করলো হ্যাকার টিম ওদের কন্ট্রোলে। তাহলে এই অ্যাট্রাকের মানে কি? আজ সব ক্লিয়ার হবে, চল। নাম সাগর সাংমা, মা 2 ছেলে আর স্ত্রী নিয়ে পরিবার। সাংমা সরাসরি হ্যাকার টিমের মেম্বার। রাফি বলল। আর প্রজেক্ট তার ফ্যামিলি মেম্বারের ফটো দেখলা? বাচ্চা দুইটার এআই মডেল রেডি করতে বল এজেন্সিকে। 1 মিনিটের ভিডিও হবে, স্ক্রিপ্ট আমি মেইল করছি। এরিস বলে ল্যাপটপে টাইপ শুরু করলো। ব্রো, এজেন্সির দিতে হবে না, আমাকে দাও। ঘন্টাখানেকের মাঝে রেডি করে দিচ্ছি। আজই এর শেষ দেখে ছাড়বো। কয়েক ঘন্টা পর সাংমাকে অন্য একটা রুমে আনা হলো। 2 দিন তাকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি, তবে শরীরে পুশ করা হয়েছে এক প্রকার ড্রাগস, যেন সে আদৌ জাগরণ আর আদৌ ঘুমে থাকে। মৃদু আলো জ্বলছে রুমের এক পাশে, আরেক পাশে বড় স্ক্রিনের প্রজেক্ট। সাদা আর সবুজ রঙের শার্ট পরা 2 বাচ্চা ছেলে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। সাংমা সেটা দেখে হাসছে, হাত বাড়িয়ে দিয়ে ধরার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর একটা বুলেট এসে সাদা শার্টের ছেলেটার হাতে লাগলো। মুহূর্তেই সাদা শার্ট লাল হয়ে গেল। সাংমা পাগলের মতো ছোটাছুটি করলো। তারপর কিলারকে দেখানো হলো স্ক্রিনে, যে এখনো বন্দুক তাক করে রেখেছে বাচ্চাগুলোর দিকে। এরিস বলল, নেক্সট কি হবে বুঝতে পারছিস নিশ্চয়ই? অ্যাট্রাকের পেছনে কে, কার প্ল্যানে তোরা তালুকদার ভিলায় গিয়েছিস? 30 সেকেন্ডের মাঝে না বললে। গভর্নমেন্টের লোক, তারা আপনাদের দোষ দিয়ে নিজেরা $75 নিজেদের সুইচ ব্যাংকে ট্রান্সফার করে নিয়েছে, আর আপনাদের ডকুমেন্ট ফেরত দেওয়ার বিনিময়ে আপনাদের পরিচয় বের করতে বলেছে। আপনাদের এক্সপোজ করে তারা উঠে পড়ে লেগেছে। ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলে থামলো সাংমা। এজাজ সাংমার কানের কাছে এসে বলল, তোর বাচ্চার নিরাপদে ভালো আছে, মরার আগে শান্তি নিয়ে মর। রাফি সাংমাকে নিয়ে আবার সেই রুমে রেখে এলো। তাহলে গাদ্দারি করলো মিস্টার সোহেল, গুড। এরিস বক্র হেসে বলল, অ্যাজ সুন অ্যাজ পসিবল ইংল্যান্ড ব্যাক করতে হবে ব্রো। আপাতত এজেন্সিকে সামলাতে দেই, আমরা আমাদের প্যাভিলিয়নে ফিরে যাই। এইবার আর খালি হাতে ফিরছি না। বলে এরিস বের হয়ে গেল শেরপুরের উদ্দেশ্যে।
ভালোবাসা এমন এক ব্যাধি যা লুকিয়ে রাখা যায় না। শত ওষুধ খেলেও তার মরণ ব্যাধি রোগের মতোই নিজের লক্ষণ প্রকাশ করবেই। এরই তার অবস্থা হয়েছে তেমন। আয়শার মোটিভেশন ইদানিং এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে এক নিমিষেই হাওয়া হয়ে যায় যখন এরিস সামনে আসে। সেদিন যখন এরিস কালো পাঞ্জাবি পরল, এরি তার সেই পাঞ্জাবির উপর প্রচণ্ড রাগ হলো। কেন কোনো কাপড় এভাবে এরিসের গায়ে আষ্টে বৃষ্টি লেগে থাকবে? নিজের চিন্তায় নিজেই থমকে গেছে। কি অবনীতি তার! বোকা মেয়েদের মতো সেও প্রেমে পড়লো নাকি প্রেমে পড়ে বোকা হলো? আবার সেদিন ওয়ার্ক আউট করে ঘেমে নিচে আসার পর এরিতা হা করে তাকিয়েছিল কয়েক সেকেন্ড। ঘামগুলোর উপর বিরক্ত হলো। ঘেমে গেলেও কাউকে এত হট লাগতে হবে কেন? তারপর কঠিন পণ করলো তাকাবে না সে এরিসের দিকে। কিন্তু এই বান্দা তার সামনে আসে শুধু। সোফায় বসলে তার সামনেই বসবে তো বসবে বিখ্যাত ঠ্যাংখানা বের করে। এরিতাকে বলে ম্যানগ্রোভ ফরেস্ট, অথচ নিজের যে আমাজনের গহীন বন। শালা দেশি খ্যাতের বিদেশি মূলা। কাঁচা আম মাখা খাওয়ার জন্য বাগানের ছোট কলম কাটা আম গাছ থেকে বানু আর এরিতা আম পাড়ছিল। উপরে সরুর ডাল লাগালের বাহিরে ছিল। এরিতা পা উঁচু করে ব্যর্থ চেষ্টা করছিল। কথা থেকে হুট করে এরিস এসে এরিতার কোমর ধরে উঁচু করে ধরে। হক চকিয়ে এরিতা এরিসের গলা জড়িয়ে ধরে। সংজ্ঞানে এত কাছাকাছি আসায় সারা দিন তার শরীর ঝিমঝিম করছে। এই লোক এরিতাকে পাগলি বানানোর পায়তারা করছে। তা না হলে একদম হুট করে কাছে চলে আসা, আবার অধিকার ফলানো শুরু করেছে। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে আজ কানে কানে বলেছে। দেখতে যেমন পাটকাঠি, ওজনেও তাই। অথচ আমার ওয়েট কত জানিস? বেশি বেশি খেয়ে ওয়েট বাড়া, না হলে একদম গলে যাবি। এরিতা কি বাচ্চা? গুগল ইন্টারনেটের দুনিয়ায় একটা অনার্স পড়ুয়া মেয়ে এসব কথার মানে বুঝবে না? আবার লজ্জায় এরিসের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আজ 1.5 দিন থেকে কথা বলে না। কাল রূপের আগিকা এরিতার সেই দিকে বিশেষ নজর দিয়েছে। এরিস তালুকদার নামের কেউ আছে, তাকে সে একদমই চিনে না। কিছুদিন থেকে এজাজ ফাঁক ফোকর খুঁজছে শুধু এরিতার সাথে কথা বলার। এই মেয়ে তাদের দু ভাইকেই পুরো দমে অ্যাভয়েড করছে। আজ পেয়েছে, তবে মাত্র কলেজ থেকে আসলো মনে হচ্ছে। ড্রয়িং রুমে মিতা আক্তার বসে অনলাইনে ম্যাগাজিন পড়ছিল ট্যাবে। এরিতা কলেজ থেকে এসে সোফায় বসে পড়ল। বাহিরে প্রচণ্ড গরম, বৃষ্টির খুবই দরকার ধরনীতে। হিজাব খুলে মাথা এলিয়ে দিল সোফায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই মিতা আক্তারের হাত ঘড়ি দেখে বলল, মামুনি, তোমার ঘড়িটা খুবই প্রিটি। কোথা থেকে নিয়েছো? থ্যাঙ্কস, ইট বেল অ্যান্ড রোজ ওয়াশ। এরিতা এই ব্যান্ডের নামই শুনেনি। টাইটান, রোলেক্স এসব ব্যান্ডের কিছু নাম জানে, তাই কৌতূহলের বশেই জিজ্ঞাসা করলো, প্রাইস কিরকম? $1000। এরিতা ফোনের ক্যালকুলেটর বের করে ডলার থেকে টাকা হিসাব করে হা হয়ে গেল। একটা ঘড়ির দাম 1,20,000। তারপর নিজের কলেজ ব্যাগ থেকে নিজের অমন কালো বেল্টের ঘড়ি বের করে বলল, দেখো, তোমারটা আর আমারটা আউটলুকের বিশেষ পার্থক্য নেই, কিন্তু আমারটার দাম 7,000 টাকা। ক্লাসের একটা মেয়ের কাছে 350 টাকার ঘড়ি। সে আমারটা দেখে কি বলেছিল জানো? এদিতা, তোমার ঘড়ি কিন্তু 5 মিনিট আগের সময় দেখাবে না। তার কম দামি ঘড়ি আর আমার ঘড়ি একই সময় দেখাচ্ছে, বাহ্যিক চেহারাও কাছাকাছি। তাহলে ব্র্যান্ড ভ্যালু বলে ব্যবসায়ীরা কি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে না? মিতা আক্তার সবটা চুপচাপ শুনে বলল, তুমি শেখ সাদির বিখ্যাত পোশাকের গল্প জানো, যেটাতে উনি গরিব ভিক্ষুক সেজে দাওয়াতে যাওয়ার পর খুবই অবহেলা পেয়েছিল। সেই একই দাওয়াতে পরের দিন রাজকীয় বেশভূষায় যাওয়ার পর ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে। এটা একটা কারণ ব্র্যান্ড ভ্যালুর। আমাদের সমাজে পশ বলতে এইসবই আনুষাঙ্গিক জিনিসকেই বোঝানো হয়। হ্যাঁ জানি, এবং উনি খাবার নিজে না খেয়ে পোশাকের পকেটে ভরেছিলেন, কারণ সম্মানটা পোশাকের প্রাপ্য, ওনার না। পশ ব্যাপারটা আমার কাছে ইলুশন লাগে মামুনি। জড় বস্তুর জন্য সম্মানিত করা হবে আশরাফুল মখলুকাতকে। তাহলে তুমিও পশ পিপসল? না হলে 200-300 টাকার ঘড়ি থাকতে 7,000-এর কেন গিয়েছো?
এটা আব্বু ঢাকা থেকে এনে দিয়েছিল আমার এসএসসি রেজাল্টের গিফট হিসেবে, কিন্তু এই ঘড়ি আমি হাতে পরি না, ব্যাগে রাখি, সময় দেখি এক্সামের সময়। আমি ঘড়ি কিংবা পোশাকের জন্য সম্মানিত হতে চাই না, আমার জন্য আমার পোশাক যেন সম্মানিত হতে পারে সেটা চাই। এরিতা আর মিতার আলাপ চলার সময় এজাজ, এরিস আর রাজুও হাজির হয়। এরিতার যুক্তি শুনে রাজু জোরে তালি দিয়ে বলে, বাবু। এজাজ এরিতার সাথে হাই ফাই করে বলল, আমি তোর সাথে একমত মিতু। আমার কাছে ফ্যাশন মানে হচ্ছে আরাম লাগবে এমন জিনিস। সবসময় ব্র্যান্ড মেনটেন করা উচিত না, অযথা পয়সা খরচ। কিন্তু ব্রো আর মামুনি পুরাই ব্র্যান্ড। এরিতা ভুলে আর চোখে একবার তাকালো এরিসের দিকে। মিতা আক্তারের সাথে চেহারার অনেক মিল, গায়ের রংটাও একই, কিন্তু এই লোক ক্লিন শেভ করা বাদ দিয়েছে নাকি খচা খচা দাড়ি বের হয়েছে সারা মুখে, কদম ফুলের পাপড়ির মতো খাড়া খাড়া হয়ে আছে। এই দাড়ি দিয়ে চুলকানোর জায়গায় ভালোভাবে চুলকানো যাবে। ফিক করে হেসে দিল নিজের অদ্ভুত চিন্তার জন্য। শুভেচ্ছার ফোনে কিছুদিন থেকে একটা নাম্বার থেকে কল আসে, কিন্তু কথা বলে না। আজ শুভেচ্ছা তীব্যক্তিত ফোন রিসিভ করেই বলল, আচ্ছা ভাই, আপনি যদি কথাই না বলেন অযথা ফোন কেন দেন? আর কমপ্লিট রং নাম্বারে লাইন মারছেন, আগাগোড়া পুরোটাই লস আপনার। আমার সামনের সপ্তাহে বিয়ে, বুঝতে পেরেছেন মিস্টার মিউ? যথারীতি ফোন ডিসকানেক্ট হয়ে গেল। তখনই এরিতার ফোন আসলো। শুভ, কাল আসবি তো? না রে, ফুপ্পি যেতে দিবে না। এখন আবার ছাপড়ি বেটা জুটেছে একটা, প্রতি পদে পদে জবাবদিহি করতে হয়। আচ্ছা, আমি আঙ্কেলের সাথে কথা বলছি, দরকার পড়লে ভাইয়াদের কাউকে পাঠিয়ে দিব তোকে আনতে। কখনো আসিস নাই বাসায়, এইবার আয় প্লিজ, আমরা মজা করবো অনেক। নাদিমও নাই। মাথা খারাপ? তোর বাসায় কাজিন আছে জানলে ফুপ্পি আরও রাজি হবে না। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলে জানাচ্ছি তোকে। এরিতা ফোন কেটে এজাজের দিকে কটমট করে তাকালো। এজাজ চমৎকার একটা হাসি দিল। ভাইয়া, তুমি সব জেনে শুনে শুভর সাথে ফাজলামি শুরু করেছো কেন? তোমার না 3টা গার্লফ্রেন্ড? আমার বান্ধবীর দিকে থেকে নজর হটাও। ও যথেষ্ট সহজ সরল একটা মেয়ে, ও তো কিছু বোঝে না। তোমরা একজন আরেকজনের অপোজিট ক্যারেক্টার। অল ব্রেক আপ দিস টাইম, আই এম সিরিয়াস। আর এটাই হচ্ছে অপোজিট অ্যাট্রাকশন, গার্লফ্রেন্ড না। এইবার সোজাসুজি বউ বানাবো। ব্রোর কারণে ঝুলে আছি, ব্রোর হয়ে গেলে আমিও কবুল। এক কাজ করো দাদু ভাই, একসাথেই করে ফেলো, আমাদের খরচ বাঁচবে। খরচ বাঁচবে কিভাবে? এই যে তোমরা হচ্ছে নিকট আত্মীয়, তোমাদের বিয়েতে দামি কিছু গিফট দিতে হবে। এখন যদি দাদু ভাই 2টা প্রোগ্রাম করো, তাহলে আমাদেরও 2বার গিফট কিনতে হবে। আর প্রোগ্রাম একটা হলে একটা গিফটই হয়ে যাবে। বলে ভেটকি মাছের মতো একটা হাসি দিল। মাথায় গাঁটটা মারল এজাজ। আমার ভাইয়ের বিয়ে খাওয়ার খুব শখ না? তোকে আগে বিদায় করব দাঁড়া। আজ শুক্রবার, রূপের আকিকা, ছুটির দিন হওয়ায় সবাই দাওয়াতে অ্যাটেন্ড করতে পেরেছে। সোলাইমানের ফ্যামিলির সবাই আসেনি। জড়তা, অপরাধবোধ সব কিছু কাটিয়ে আরমান সোলাইমান, তার স্ত্রী আর পুত্র এসেছে। জামদার সোলাইমান আয়েশার বাবা শয্যাশায়ী, শরীরের ডান পাশ প্যারালাইসিসড। সবাই খাওয়া দাওয়া শেষে বাবু দেখার সময় রোদেশি, এরিতা আর রাসেল নেমে এলো রৌপ্য রাসেলের কোলে। বাড়ির সব ছেলেরা পরেছে সাদা পাঞ্জাবি, মেয়েরা একই রকমের অলিভ কালারের শাড়ি। সিঁড়ি দিয়ে নামার সময় সবাই সেদিকে তাকালো। এরিতা আজ চুল বাঁধেনি, ছোট্ট একটা কালো টিপ পরেছে। একদম ফ্ল্যাট স্যান্ডেল পরেও সবার মাঝে দেখা যাচ্ছে স্পষ্ট। এরিসের অ্যাডামস অ্যাপেলের উপর নিচ হলো শুকনো ঢোক গেলায়। আরেকজনের হার্ট ফেল হওয়ার জোগাড়। হিজাব ছাড়া আজ প্রথম দেখছে হিম তাকে। হিমের মা রেশমা এগিয়ে গেল বেবি দেখতে। তারপর এরিতার হাত ধরে সোফায় বসালো। কেমন আছে জিজ্ঞেস করলো, তারপর বলল, অনেকক্ষণ এসেছি, কিন্তু তোমার মাকে এখনো দেখিনি। এরিতা ইতস্তত শুরু করলো। তখন রায়হান আরমান সোলাইমানকে ডেকে বলল, দাদা ভাই, আমার সাথে আসুন একটু। রায়হান ওনাকে দোতলায় নিয়ে যাচ্ছে। উনি সবই জানেন। আয়শা কোনো প্রোগ্রামের দিন নিজ কক্ষের বাহিরে আসে না। আরমান দরজায় নক করলো। আয়ু দাদা ভাই আইসি, আজও বাহিরে আসবি না?
খট করে দরজা খুলে গেল। হিমালয়ের পাথরের কঠিন বরফও গলে মানুষের মন আর এমনকি অভিমান বছরের পর বছর জমে জমে এক সময় অভিমানের কারণটাও ফিকে হয়ে যায়। যেটা থাকে সেটা শুধু বহুদিনের অভ্যাস আর কিছুটা অস্বস্তি। বরফের সমুদ্রের মতো উপরে শক্ত বরফের আবরণ থাকলেও আদতে সেটা কয়েক সেন্টিমিটারের নিচেই গলিত বহমান জল। দুপক্ষের কাউকেই একটু এগিয়ে আসতে হয় সেই আস্তরণ ভাঙ্গার জন্য। আরমান সোলাইমান গিয়ে আয়শার মাথায় হাত বুলিয়ে দিল। ভাইকে ক্ষমা করা যায় না আয়ু? আয়শার কি হলো যেন ঝড় ঝরিয়ে কেঁদে দিল। আরমান গিয়ে বোনকে জড়িয়ে নিল। রায়হান সরে এলো সেখান থেকে। তাদের ভাই বোনের মামলা তারা নিজেরাই মিটাক। রেশমা এরিতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরিতার অস্বস্তি যেন তরতর করে বাড়ছে। তখন কথা থেকে এফাস দৌড়ে এসে হিমের কাছে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, Myself, Ifhas Talukdar, most important member of Talukdar house. হ্যালো হ্যান্ডসাম, আই এম সুলাইমান। সেদিন দেখা হয়েছিল, তুমি কিছু নিয়ে ডিস্টার্ব ছিলে মনে হয়, তাই কথা হয়নি। সেসব পরে আমার সামনে 10 বছর হবে আমার 10টা জন্মদিন মিস করছো, গিফট দিতে পারো নাই। একটা কষ্ট তোমাদের আছে, আমারও আছে হালকা, তাই একসাথে 10টা গিফট দিও। প্রথমে আমি না করব, তবুও তোমরা জোর করে দিবা, ঠিক আছে? এফাজের কথায় সবাই হো হো করে হেসে দিল। এরিস শুধু হিম আর তার মায়ের গতিবিধি লক্ষ্য করছে। তাদের উদ্দেশ্য ঠিক লাগছে না। এরিতার উপর সে তীব্র বিরক্ত। এই মেয়েকে শাড়ি পরে বউ সেজে ঘুরে বেড়াতে কে বলেছে? বেয়াদবকে আজ একটা শিক্ষা দিতে হবে। দাঁত কিরমির করছে। তখনই সাইড থেকে এজাজ কুনোই দিয়ে এরিসকে খুঁচিয়ে আস্তে করে বলল, ব্রো, তোমার কি কৃমি হয়েছে? তাতে দাঁত ঘষো কেন? তোমার পাখিকে এরা এমনভাবে দেখছে মনে হচ্ছে পাত্রী দেখতে আসছে। এরিস ধ্বংস লেভেলের একটা লুক দিল, যেটার মানে চুপ থাক, না হলে অ্যাকোরিয়ামে নিয়ে গিয়ে ঠেসে ধরবো। এজাজ দু হাত তুলে বুঝালো। আমি নিরপরাধ। তখন আস্তে আস্তে হেঁটে হাফেজা বেগম আসলেন। মিতা আক্তার উঠে গিয়ে ধরে এগিয়ে আনলেন। হাফেজা বেগম রেশমা আর হিমের সাথে কুশল বিনিময় করছিলেন। তখন আরমান আয়শার হাত ধরে নিচে আনলো। আত্মীয় স্বজন তখন সবাই খেয়ে দিয়ে চলে গেছে। অনুষী আর তার মা আর এরাই আছে শুধু। এরিতা মাঝখান থেকে উঠে বড়দের বসতে জায়গা দিল। সবার অনেকক্ষণ আলাপ আলোচনা হলো। রায়হান রাজুও এসে বসলো। রোদেশি বেবি নিয়ে রুমে ফিরে গেছে। তখন আরমান গলা খাকারি দিল সবার অ্যাটেনশন পাওয়ার জন্য। রায়হান বুঝতে পারলো কি বলবে, তাই তাড়াতাড়ি করে আরমানকে থামিয়ে দিয়ে বলল, দাদা ভাই চলেন, বাগান থেকে হেঁটে আসি। আমার খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, হাঁসফাঁস লাগছে। যাচ্ছি, কথাটা বলে নেই। উপরে আয়ুর সাথেও বললাম, ওর কোনো আপত্তি নেই। এখানে যেহেতু সবাই আছে, বিশেষ করে আন্টি আছেন, উনি গার্ডিয়ান, ওনার মতামতের ভিত্তিতে কথা আগাতে পারতাম। হাফেজা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি কইতে চাও কও, সমস্যা নাই। আমাদের সম্পর্ক তো জানেনি কেমন ভাঙাচোরা অবস্থায় হয়ে গেছে। চাইলেও সব কিছু আগের মতো করা সম্ভব না, কারণ অনেকটা সময় কেটে গেছে, সাথে সম্পর্কের শুরু। তাই আমরা চাচ্ছি নতুন সম্পর্ক করতে। আমার ছেলে হিমালয় সুলাইমান মানে হিমের জন্য আপনার মেয়ে এদিতাকে চাই। এজাজ দাঁড়িয়ে পড়ল। এরিস নির্লিপ্তভাবে বসে আছে। রায়হানের মনে হচ্ছে এখানে নাই অদৃশ্য সে। সবচেয়ে খুশি দেখাচ্ছে মিতা আক্তারকে। আর এরিতা অনুভূতিহীন হয়ে তাকিয়ে আছে সদ্য গজানো আত্মীয়দের দিকে। হাফেজা বেগম বললেন, মেয়ে বড় হলে বিয়ে তো দেওয়াই লাগে। তোমরা প্রস্তাব দিছো, আমরা নিজেরা আলাপ করে পরে জানাবো। এখন এক কামে আসছো, আজই প্রথম, তাই এগুলো আলাপ করা থাক। থমথমে পরিবেশ হওয়ার কথা ছিল তালুকদার ভিলায়, কিন্তু দু গিন্নির হাব ভাব মনে হচ্ছে বিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরিতা রাতে খেয়ে নামেনি, বাকি সবাই ডিনার করেছে। হাফেজা বেগম খাবারের পর সবাইকে উপস্থিত থাকতে বললেন, ওনার কিছু বলার আছে। রোদেশি রূপকে নিয়ে এরিতার রুমে গেল। এরিতা বারান্দায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে। রোদেশি তার পেছনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এরিস তোমাকে পছন্দ করে, এটাকে তুমি জানো নি তো? এরিতা সজা উত্তর, পছন্দ তো সবাই করে কাকিমণি। আমি যেটা মিন করছি সেটা তুমি জানো।
একটা মেয়ে হয়ে তাকে কোনো পুরুষ কী নজরে দেখবে সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে। আমি বারবার ভাবিদের বলতে চেয়েছি, কিন্তু তারা এই ব্যাপারটা কমপ্লিট অ্যাভয়েড করেছে। এসব কথা বাদ দাও কাকিমণি। আম্মু আর মামুনির মাঝে একটা নীরব যুদ্ধ চলে সব সময়। সবাই যেটা ভালো বুঝবে সেটাই করবে, এখানে আমার কিছুই করার নেই। সত্যি নেই? তোমার কোনো অনুভূতি নেই ঋষির প্রতি? আম্মুকে আমি আর কষ্ট দিতে চাই না। আব্বু আম্মু আমাকে যেটা বলবে সেটাই করব। তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি মাম্মাস বয় হয়, কোনো মেয়েই তাকে বর হিসেবে চাইবে না। তোমাদের ঋষ কোনো দিন তার মায়ের অমতের বাইরে যাবে না। শুধু শুধু এইসব অনুভূতির খেলা খেলে কি লাভ? বলে এরিতা বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল। একটা পুরাতন বক্স খুলে বসলেন হাফেজা বেগম। আমি আর তোমাদের মৃত আব্বার লোভে পড়ে একটা পাপ করছিলাম। দুজন নাবালকে বিয়ে দিছি। লোভ তো এক প্রকার পাপ, তাই প্রায়শ্চিত্ত করবার চাই। যেহেতু তোমাদের সবার কাছে আমার মৃত বরের ইচ্ছার কোনো দাম নাই এবং ধর্মমতে বিয়ে হয়েছিল তখন, তাই আজ এই মুহূর্তে এরিতাকে তালাক দিই।